আমি হইতে চেয়েছিলাম যে নিউজ অ্যাঙ্কার, Okay. আমি নিউজ বলবো, Okay. দ্যাট ওয়াজ মাই ড্রিম। Passion. হ্যাঁ, একটা ভাবছি যে আমি এটা করব, বিকজ টিভিতে আসার আগে আমি রেডিওতে কথা বলতাম, অ্যান্ড আই ওয়াজ ভেরি I was liked, I was adored by many people. আমার অহোভাগ্য যে আমি নেক্সট টু জায়েদ খান বসে আছি। তুমি প্যারালিগাল হওয়ার আগে তুমি একজন মডেল, অভিনেত্রী, টিভি হোস্ট, তো তোমার সেই নেপাল জন্ম, তোমার সেই মিডিয়াতে আসার গল্প। নিজেকে লাকি বলবো যে ভগবান আমাকে একটা শো প্লেটে করে দিছিল, একদম মানে সিলভার প্লেটে। দ্য শোর নাম ছিল পবনকালী শো। আমি তো নেপালে জন্ম শুধু, কিন্তু আমি তো বাঙালি মানুষ, তো আমি অত মানে টিপিক্যাল একটা নেপালি ডাইলেক্ট অত ভালো বলতে পারতাম না। আফটার 10 ইয়ার্স যখন আমি নেপালে আবার ফেরত যাই, আবার আমি নেপাল আইডল সিজন 3 নিয়ে কম ব্যাক করি টিভি ওয়ার্ল্ডে, তখন আমি রিয়েলাইজ করলাম যে ইয়েস, TV world is fine, it's fun, it's glitters, but satisfaction, I don't get that anymore. নেপালে কোনো সিনেমার অফার ছিল না? Oh, thank you so much. It will take you back to those struggling Memories. days. হ্যাঁ, all those memories. So I think কোনো একটা সেলিব্রিটি যদি আসতে চায় আমেরিকাতে, that person should go through all his previous work. আর নিজের জিনিসটাকে খুব ভালো করে অর্গানাইজ করলে পরে আই থিঙ্ক ইটস ভেরি ইজি। বিশেষত আমরা কাজ করি হলো EB1 নিয়ে, আমরা এক্সট্রাঅর্ডিনারি সেলিব্রিটি, জাস্ট লাইক ইউ। ইউ আর মাই ওয়ান অফ দ্য এক্সাম্পল সিটিং হিয়ার। সামনে বসে মডেল। Friday night with Zayed Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। Friday night with Zayed Khan. Friday night with Zayed Khan, New York ঠিকানা। আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের এই নিয়মিত আয়োজন। Friday night with Zayed Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। আজকের রাতটা আমাদের কাছে একটু খুব বেশি স্পেশাল, কারণ ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের আজকে যিনি অতিথি হয়ে এসেছেন তার অনেক ধরনের বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি নেপালের একজন পরিচিত মুখ, একজন মডেল, অভিনেত্রী, টিভি হোস্ট, এবং যিনি নেপালের কান্তিপুর টেলিভিশনে পবনকলি নামে একটি অনুষ্ঠানে হোস্ট করে ওই সময় ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন। তার সেই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন রাজনীতিবিদ, মাওবাদীর থেকে অনেক বড় বড় সেলিব্রিটিরা। আর আজ তিনি নিউ ইয়র্কের একজন সফল প্যারালিগাল। তিনি পরিচালনা করেছেন কোবরাডোর নামে একটি ল ফার্ম। এই ল ফার্মে ইভিয়ন ক্যাটাগরির মাধ্যমেই বিভিন্ন দেশের তারকাদের তিনি আমেরিকাতে স্থায়ী হওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং যাকে আমি বিউটিফুল নামেও ডাকি। একই সঙ্গে অভিনেত্রী, টিভি হোস্ট, মডেল এবং সফল প্যারালিগাল বলবো। একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রীর থেকে একজন প্যারালিগাল ফ্যাসিলিটেটর হওয়ার যে অসাধারণ গল্প যাত্রা, সেটা জানতে আজকে আমার এই বিশেষ আয়োজন। চলুন দেরি না করে আজকে পরিচয় করিয়ে দিই সেই ভেরি বিউটিফুল, ভেরি ইন্সপায়ারিং, ভেরি ডাইনামিক অ্যান্ড বিউটিফুল মাম্পি ঘোষ। স্বাগতম ঠিকানা তারার মেলায়, Friday night with Zayed Khan, New York ঠিকানা। ওয়েলকাম জায়েদ খান শো। থ্যাংক ইউ সো মাচ। আমি এক্সাইটেড তুমি আমার এই শোতে এসেছো, এবং কোবরাডোরের প্রতি আমার যে কৃতজ্ঞতা সেটা পরে আলোচনা করবো। বাট আমরা আজকে খুবই কৃতজ্ঞ ঠিকানা এবং পুরো ফ্রাইডে নাইট জায়েদ খানের টিম যে আজকে তোমাকে আমরা আমাদের অতিথি হয়ে পেয়েছি। এটা আমার অহোভাগ্য যে আমি নেক্সট টু জায়েদ খান বসে আছি। না, আজকে যে নেক্সট টু জায়েদ খান বসে আছে এবং জায়েদ খান যে আজকে কাজ করতে পারছে আমেরিকাতে, সেটারও কিন্তু অবদান কোবরাডোর এবং মাম্পি এলিসেলের অবদান অনেক বেশি। থ্যাংক ইউ, উই আর পার্ট অফ ইউর জার্নি। মাম্পি, তোমার মনে আছে কিনা তোমার যখন ল ফার্মে যেতাম তখন বলেছিলাম যে মাম্পি আমরা একটা শো করবো এবং সেখানে তোমাকে নেবো আমি। হ্যাঁ, মনে আছে তোমার? আমি জানতাম না তুমি তোমার মানে ইউ আর ম্যান অফ ইউর ওয়ার্ড। আই অলওয়েজ, আমার জীবনে এটাই হচ্ছে কথা। আমি জীবনে একটা জিনিস শিখেছি আমার ক্যারিয়ার, এবং যেখানে তুমি অনেস্টি এবং সিনসিয়ারিটি যদি থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না। এক্স্যাক্টলি, আই থিঙ্ক দ্যাটস ওয়্যার আমাদের দুজনের কথাটা মেল খায়, কারণ আমরাও ইন্টিগ্রিটি, এটা আমাদের ল অফিসের একটা মানে মূলভূত সিদ্ধান্ত, এবং আর তুমিও এটা মানে জিনিসটাকে মেল খেয়েছে। আমি কোবরাডোরের যে জিনিসটা দেখেছি, তারা কথার কাজে এত মিল, এত তাদের সিনসিয়ারিটি, যেটা বলেছে সেটাই করেছে, এবং তোমাদের কম্বিনেশন। এবং আমি বললাম তো যে আমি ল ফার্মের মধ্যে এমন দেখি নেই, ইভিয়ন ক্যাটাগরিতে আমি গিয়ে দেখলাম যে তোমাদের
কথা, তোমাদের কাজ, তোমাদের মানুষের শিল্পীদের প্রতি বা তারকাদের প্রতি তোমাদের যে কমিটমেন্ট, কোথাও ঘাটতি নেই। থ্যাংক ইউ। মানে তোমাদের এই জন্যই তোমাদের এখন 95% তোমাদের সাফল্য, তোমাদের মানুষের সাথে কথার, এবং তোমাদের সবচেয়ে বড় গুণ এভিয়ান ক্যাটাগরিতে তারকাদের যে দেখলাম, যারা তোমরা দেখলেই ক্লায়েন্ট নিয়ে নাও না, মানে টাকা দরকার, আসো টাকাটা দিয়ে তোমরা আমাদের কাছে আটকে যাও। নো, প্রোফাইল দেখার পরে হলে আচ্ছা উইল ট্রাই, আর না হলে প্লিজ আপনি আরেকটু কাজ করেন বা আপনার আরেকটু দরকার প্রোফাইল, এই মুহূর্তে পারছি না। Oh my God, you should be our spokesperson. নো নো, আমি লং ক্যারিয়ার আমার, তো আমি মানুষের কাজ কর্ম এবং যারা সৎ, কারা খুব সিনসিয়ারিটি ইন্টিগ্রিটি নিয়ে কাজ করে, তাদেরকে আমি খুব মূল্যায়ন করি। I'm Lisel Cobrador. আর আমি মাম্পি ঘোষ। আমরা দুজনেই ইমিগ্রেন্ট। ইমিগ্রেশনের ঝামেলা আমরা ভালোভাবেই বুঝি। Cobrador and Associates assisted hundreds of nationals and extraordinary talents to live their American dream lives. 5-star Google ratings prove our success. আপনার ইমিগ্রেশনের পথ সহজ এবং দ্রুত করতে কল করুন 9173415746। Visit us www.cobradorlaw.com. কোবরাডোর আজকে নিজে বলবো, কোবরাডোর আমাকে টাকাও দেয় না, কোবরাডোর থেকে আমি কমিশনও নিই না, বাট এটা অনেস্টলি আমি স্পিকিং, এটা যদি সত্যি কথা না বলা হয় তাহলে এটা অন্যায় করা হবে। যে কোবরাডোরের সেই সিনসিয়ারিটি এবং তোমাদের যে কাজের ক্ষেত্র, এটা কিন্তু আমি ক্যামেরার সামনে বলতে চাই, তোমাদের যে কাজের ক্ষেত্র এবং তোমাদের যে সিনসিয়ারিটি, এবং ইভিয়ন ক্যাটাগরিতে এগুলো সব জানবো তোমার কাছে। ইভিয়ন ক্যাটাগরিতে তোমাদের যে কমিটমেন্ট তারকাদের প্রতি, আম স্যালুট টু কোবরাডোর অ্যান্ড ইউর টিম। মাম্পি, অনেক গল্প তোমার সাথে করব, কিন্তু সেই গল্পের আগে জানতে চাই, তুমি প্যারালিগাল হওয়ার আগে তুমি একজন মডেল, অভিনেত্রী, টিভি হোস্ট, তো তোমার সেই নেপাল জন্ম, তোমার সেই মিডিয়াতে আসার গল্প যদি একটু পেছনটা বলতে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আছি বা নিউ ইয়র্কে প্যারালিগাল হিসেবে কাজ করতেছি, আমি একটা ল ফর্মের সাথে যুক্ত। এই সব জিনিস আজকে একটা রিয়ালিটি বিকজ আমার পাস্ট যেখানে আমি একটা টিভি হোস্ট ছিলাম। আমি একদমই মানে খুবই নিজেকে লাকি বলবো যে ভগবান আমাকে একটা শো প্লেটে করে দিছিল, একদম মানে সিলভার প্লেটে। দ্য শোর নাম ছিল পবনকালী শো। এটা অন্য একজন উপস্থাপনা করতো, কিন্তু দ্যাট পারসন ভাবলো যে আমি আর করতে চাই না, সো অল অফ আ সাডেন উনি ছেড়ে চলে যান শোটা। আর আমি একদম মানে আমি তো নেপালে জন্ম শুধু, কিন্তু আমি তো বাঙালি মানুষ, তো আমি অত মানে টিপিক্যাল একটা নেপালি ডাইলেক্ট অত ভালো বলতে পারতাম না। তবুও আমাকে বললো যে একটা শো আছে, তুমি করবা? I don't know. I said, I love challenges. Okay. I love challenges. That really like give me something to live for. So আমি বললাম যে ঠিক আছে, করব। আমাকে দিল এক সপ্তাহের মধ্যে তুমি আমাকে অডিশন দিয়ে দেখাও, যদি পারো তো এই জবটা তোমার। আমি হইতে চেয়েছিলাম যে নিউজ অ্যাঙ্কার, আমি নিউজ বলবো। দ্যাট ওয়াজ মাই ড্রিম। প্যাশন। হ্যাঁ, একটা ভাবছি যে আমি এটা করব, বিকজ টিভিতে আসার আগে আমি রেডিওতে কথা বলতাম, অ্যান্ড আই ওয়াজ ভেরি I was liked, I was adored by many people. তো ভাবছি যে আমি নিউজ পড়বো, টিভিতে দেখবি আমার চেহারা। সো আই টুক দি চ্যালেঞ্জ। আমি এক সপ্তাহ পরে গেলাম, আমি দিলাম অডিশন, আমাকে বলে তুমি পাস। অডিশন দিয়ে পাস? হ্যাঁ। তুমি কি একা ছিলে না? অডিশনে আর কতজন ছিল? আরও কে ছিল জানি না, কিন্তু আমাকে বললো যে তুমি পারবা। প্রথম শোটা করলাম, দুনিয়ার বকা খেলাম যে না আমাদের পুরানো পবনকালী ভালো ছিল, এ তো একদম খারাপ, বাজে, শেষে। তারপরে আর কি লাগে আমার, আমি এমনভাবে মানে নিজেকে পুরো মানে তৈরি করলাম ওটার মধ্যে, মানে তারপরে আমি এমন হয়ে গেলাম যে আমাকে লোক কেউ মাম্পি বলে চিনতই না, আমার নামই পবনকালী হয়ে গেছিল। কান্তিপুর টেলিভিশন, কান্তিপুর টিভিতে। আর এই পবনকালী করতে করতে আমি এত ফেমাস হলাম যে ভগবান আমাকে সব কিছু দিল। আই গেট টু কাম টু আমেরিকা, আমি ইউএনএ আসছিলাম, অনেক কিছু মানে ডিফারেন্ট স্টেটে, এখন যেরকম তুমি ডিফারেন্ট স্টেটে গিয়ে শো করো, সো আই ইউজ টু গো ইন ডিফারেন্ট স্টেটস অ্যান্ড মেক পিপল লাফ, বিকজ আমার শোটা একটু কমেডি নিয়েছিল। সো পিপল ইউজ টু থিঙ্ক আই ওয়াজ রিয়েলি ফানি ব্যাক দেন। সো ইয়া, দ্যাটস হাউ ইট স্টার্টেড। আর খুব অনেক 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 মজা করছি অ্যাজ আ পবনকালী। লোকে আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে, একটা নাম দিয়েছে, আজকে নিউ ইয়র্কে থাকার মতন বানিয়েছে।
পবনকলির দেওয়া সব কিছু। ওয়াও, তোমার এই পবনকলি এবং এই যে কান্তিপুর টেলিভিশনে তো অনেক অতিথিরা, বিশেষ করে রাজনীতি ব্যক্তিত্বরা, মাওবাদীরা, অনেক অনেক মানে কি বলবো পাওয়ারফুল ব্যক্তিত্বরা এসছে, তো সেখানে কোনো কিছু তোমার কোনো এমন কোনো এক্সপিরিয়েন্স আছে সেখানে যে সেই পবনকলি করতে গিয়ে এমন কিছুর মুখোমুখি তুমি কোনো মানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? ইয়েস যখন আমি পবনকলি করি তখন মাওবাদী লিডার্সরা মানে নতুন নতুন বাইরে ওনারা আসছিল, সো আমি কিছু কিছু মাওয়েস্ট লিডারদের ইন্টারভিউতে এমন এমন প্রশ্ন করেছি যেটা শোনার পরে মানে আমাকে ওদের কি বলে কার্যকর্তা, হ্যাঁ, ওরা আমাকে মানে থ্রেটেন করছে। আর আমার সবচেয়ে মনের একদম কাছে আমি পার্লামেন্ট হাউসে গিয়ে একটা শো করছিলাম, বিকজ ইউনো ইট ওয়াজ হাই টাইম যে আমরা দেশে কিছু একটা নতুন একটা চেঞ্জ চাই। সো এইসব জিনিস নিয়ে আমি পার্লামেন্টে গিয়ে একটা প্রোগ্রাম করছিলাম, ওইটা আমার মনের খুবই কাছে একটা শো। পবনকলি কিংবা কান্তিপুরে সে টেলিভিশনের মাম্পি, এবং আজকে তুমি সেখান থেকে, আমি যদি ভুল না করি, তুমি একটা অনুষ্ঠানও করেছিলে ইন্ডিয়ান আইডল যেভাবে হয়, নেপাল আইডল, নেপাল আইডল, এবং সেখানে তোমার হোস্ট সিজনে হোস্ট ছিলে তুমি, সেটার গল্পটা একটু যদি বল। হ্যাঁ, আমার যেহেতু আমি মানে আগে টিভিতে খুবই ফেমাস ছিলাম, তো একটা মানে আই ডোন্ট নো, হয়তো তুমি রিলেট করতে পারবা যে ইউ ক্রেভ ফর দ্যাট অ্যাটেনশন ফ্রম ইউর ফ্যান্স অ্যান্ড দেন ইউ ক্রেভ ফর দ্যাট যে গ্ল্যামার ওয়ার্ল্ড। এই জিনিসটা নিয়ে যখন আমি নিউ ইয়র্কে আসি, ল অফিসে কাজ করতেছি, একটা ডিফারেন্ট লাইফ হয়ে গেল, একটা কর্পোরেট লাইফ হয়ে গেল, তো ভাবলাম যে আই ওয়ান্ট গো ব্যাক টু দ্যাট ওয়ার্ল্ড, যেখানে গিয়ে আমি আবার ফ্যানদের সাথে একটু মুখামুখ হব। সো দ্যাটস ওয়েন আই গট দি অপরচুনিটি নেপাল আইডল সিজন 3 হোস্ট করার জন্য। সো আই ওয়েন্ট ব্যাক and I did Nepal Idol season 3. Okay. And after that I realized ki এই গ্ল্যামার ওয়ার্ল্ড, এই ফ্যানের অ্যাটেনশনের দিকে আমি এখন একটু মানে একটু চুপচাপ থাকতে পছন্দ করি। আই রাদার চুজ ওয়ান অ্যান্ড ওয়ান, যেরকম তোমার সাথে আমার পরিচয় হলো, বিকজ ইন মাই ল অফিস আমরা অনেক দেশের সেলিব্রিটিদের সাথে কাজ করি। সো ওনাদের সাথে মানে মুখামুখ করা, ওনাদের একটা ড্রিম, আমেরিকান ড্রিম, ওদের ফ্যামিলিকে ইউনাইট করা, ওদের একটা মানে ইটস লাইক ইউ আর লিটারালি হেল্পিং ওয়ান ফ্যামিলি অ্যাচিভ দেয়ার গোল। একটা ড্রিম একটা পুরা করার জন্য তুমি ওদের একটা মূল পাত্র হয়ে যাচ্ছ। দ্যাট স্যাটিসফাইজ মোর দ্যান জাস্ট বিইং অন টিভি, ইউ নো। সেই মিডিয়া লাইফ, স্পটলাইট, একটা গ্ল্যামার জগৎ, সেই জগৎটা কি মিস করো তুমি? সেটা জগৎটা কি মিস করো এখন? সেটাই আমি বললাম যে এটা আমি মিস করতাম আগে, কিন্তু আফটার 10 ইয়ার্স যখন আমি নেপালে আবার ফেরত যাই, আবার আমি নেপাল আইডল সিজন 3 নিয়ে কম ব্যাক করি টিভি ওয়ার্ল্ডে, তখন আমি রিয়েলাইজ করলাম যে ইয়েস, টিভি ওয়ার্ল্ড ইজ ফাইন, ইটস ফান, ইটস গ্লিটার্স, ইউ নো, বাট স্যাটিসফ্যাকশন আই ডোন্ট গেট দ্যাট এনিমোর। নেপালে কোনো সিনেমার অফার ছিল না? ছিল, কারণ পবনকলি ক্যারেক্টার যেটা ছিল, পবনকলি প্রেমে পড়ছিল সুপারস্টার রাজেশ সামালের সাথে। তো ডিরেক্টররা এই জিনিসটাকে ক্যাশ করার জন্য খুব চেষ্টা করছে যে যদি আমি রাজেশ সামাল আর পবনকলিকে নিয়ে যদি সিনেমা করি, তাহলে যেই জিনিসটা ওরা মানে শোতে দেখতো as a little bit of comedy, ওই জিনিসটাকে নিয়ে মানে পুরো একটা সিনেমা বানানোর চেষ্টা করতো। কিন্তু I was never into movie. I always liked just doing the interview and try to make it funny. এটাই আমার চেষ্টা ছিল, আর আমার মনে হয় I was kind of successful on that track. Yeah, definitely you are. সেই নেপালের সেই কান্তিপুর টেলিভিশন, পবনকলি, মাম্পি, জনপ্রিয়তা, মিডিয়া, পাবলিক লাইফ, সেখান থেকে হঠাৎ করে তুমি আমেরিকায় আসার সিদ্ধান্তটা কেন নিলা? আমেরিকার লাইফটা কেন বেছে নিলা? আমি ভদ্রপুরে আমি জন্ম, ভদ্রপুর থেকে আমি কাঠমান্ডু গেলাম বিকজ আই ওয়ান্টেড টু ডু ডিফারেন্ট অ্যান্ড বিগার। আবার কাঠমান্ডুতে যা আমার অ্যাচিভ করা ছিল ওইটা করার পরে দেন আই সি যে কাঠমান্ডুতে এর থেকে বেশি আমার কিছু করতে পারবো না, সো আই নিডেড এ বিগার স্পেস। তখন আমি আসলাম আমেরিকাতে, অ্যান্ড আমেরিকাতেও আমি ডিফারেন্ট স্টেটে গিয়ে শো করলাম। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না, নাও আই নিড টু মেক মাই ক্যারিয়ার, বিকজ একটা জিনিস কি যে হিরো আই উড সে যে এই গ্ল্যাম ওয়ার্ল্ডে দের ইজ নো সার্টেনটি।
Truly. তোমার আজকের দিন আছে, কালকে নাও কালকে থাকতে নাও পারে। থাকতে পারে। লাগে জুয়া It's like, yeah, it's really like you don't know what will happen Even tomorrow. next, right. But you need a career. রাইট You need to have some kind of life skill. Okay. যেটা তুমি অনেক পরও নিয়ে যেতে পারো, মানে যেটা তোমাকে মানে ব্রেড অ্যান্ড বাটার তুমি Right. রোজ তুমি নিতে পারো। সো এই জিনিসটার জন্য একটা ক্যারিয়ার চুজ করাটা উচিত ছিল। অ্যান্ড আই ওয়াজ গুড উইথ পিপল। I love talking to people. I just love to talk from my heart. আমি মানুষকে বাড়ায় বেশি মানে এক্সাজারেট করে আমার বলাটা অত আমি পছন্দ করি না। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, উইচ ওয়াজ ভেরি মাচ নিডেড ইন দিস ফিল্ড। ট্রুলি তো তাই জন্য এই ফিল্ডটা চুজ করা আমার। প্রথম যখন তুমি আমেরিকায় আসলে প্রথম চ্যালেঞ্জটা কি ছিল, কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রথম আমেরিকাতে? আই থিঙ্ক দ্য কালচারাল শক, বিকজ আমরা সাউথ এশিয়ান মানুষ, আমাদের খাওয়া বসা ওঠা গল্প করা সব কিছু কিন্তু ভেরি ডিফারেন্ট দ্যান দ্য আমেরিকান কালচার। সো এই কালচারাল জিনিসটার সাথে মানে একটু মেল খাওয়া অ্যাডজাস্ট করাটাই আমার বড় স্ট্রাগল ছিল। অ্যান্ড দেন ডেফিনেটলি ইংলিশ ওয়াজ নট ভেরি গুড লুকিং, স্টিল নট ভেরি গুড লুকিং। ওটা নিয়ে এখনও আমি স্ট্রাগল করি অনেক সময়। আর আরেকটা খারাপ জিনিস হয়ে গেল, নাও দ্যাট আই ডোন্ট গেট টু স্পিক আ লট অফ বাংলা, তো আমার বাংলা অত ভালো না। এখন আমি কোনো জায়গায় নাই, আমি নেপালটা খুব ভালো পারি, কিন্তু এছাড়া অত ভালো কিছু নাই। এখন তুমি একজন ফুল প্যারালিগাল। Actually, I am a full-time mom now. মম না, রাইট না, ওটা তো তোমার ওটা তোমার ঘরের বিষয়। আমি তোমাকে তোমার প্রফেশনাল দিক থেকে বলছি। প্রফেশনাল তুমি একজন প্যারালিগাল। তো এই ট্রানজিশন নিয়ে তোমার জানতে চাই, কিংবা এই পেশায় আসার পিছনের গল্পটা কি? তুমি হঠাৎ করে কেন এই প্যারালিগাল পেশাটাই বেছে নিলে? ইউ সি, আই থিঙ্ক আমার লাইফে এটা একটা চমৎকার জিনিস যে আমার লাইফে আমি যেটা ভাবি ওটা ঠিক উল্টা হয়ে যায় বা একদম ডিফারেন্ট হয়ে যায়। ওকে, আমি ভাবি না কোনোদিন যে আমি টিভিতে একদম পরিচিত একটা ফেস হয়ে যাব। ওকে, বাট আই থিঙ্ক ইট ওয়াজ ডেস্টিনি দ্যাট হ্যাপেন্ড। ডেস্টিনি হ্যাপেন্ড। তারপরে আমি এটাও ভাবি না যে আমি কোনোদিন ল অফিস নিয়ে কাজ করব। আমি ভাবছি বিকজ আই ডিড মাই মাস্টার্স ইন মার্কেটিং ওকে অ্যান্ড অ্যাকাউন্টস, সো আমি ভাবছি যে আমি একটা কোনো কর্পোরেট অফিসে কাজ করব। বাট দেন ইট ওয়াজ অ্যাগেন ডেস্টিনি। সামবডি থট যে আমি একটা ল অফিসে গিয়ে মার্কেটিংয়ের কাজ শুরু করব। তো আমি মার্কেটিং শুরু করলাম বিকজ সম্ভবত আমার যা মনে হয় আমি প্রথম একটা মানুষ হয়তো যে বাংলাদেশি কমিউনিটিকে গিয়ে বললাম যে ও ইউ নো হোয়াট, আসাইলাম ছাড়াও দের ইজ অ্যানাদার পাথ, ইটস কল EB1, এক্সট্রাঅর্ডিনারি, তুমি ট্রাই করো, কারণ আমিও একজন EB1 গ্র্যান্টি, তোমারও হতে পারে। তো আই ওয়াজ গুড ইন মার্কেটিং, সো দ্যাটস হাউ আই স্টার্টেড ল অফিসে একটা কাজ করা শুরু করা, একটা ল অফিসের থেকে। But then when I started doing marketing, I was like more into, না আমি মানুষটাকে খালি কাউকে খালি হাত ধরে নিয়ে আসলে হচ্ছে না, ওনাকে গাইড করাও লাগতেছে। তো গাইড করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ আ নলেজ। দ্যাটস ওয়েন আই স্টার্টেড গোয়িং টু ল স্কুল। তো আমি প্যারালিগালের জন্য 2 বছর স্কুলে গেলাম, এদিকে কাজও করলাম আর এদিকে স্কুলও গেলাম। তারপরে যখন আমার স্কুল পড়াশোনা শেষ, দেন আই এম লাইক ওকে নাও আই ক্যান রিয়েলি হেল্প পিপল। So I became a paralegal, certified paralegal. তোমার এই ল ফার্ম বিশেষ কি ধরনের কাজ করে? আমরা বিশেষত আমরা কাজ করি হলো EB1 নিয়ে। আমরা এক্সট্রাঅর্ডিনারি সেলিব্রিটি, জাস্ট লাইক ইউ। ইউ আর মাই ওয়ান অফ দ্য এক্সাম্পল সিটিং হিয়ার। সামনে বসা মডেল, EB1 মডেল বসা, EB1 ক্যাটাগরির মডেল বসা। হ্যাঁ বলো। থ্যাংক ইউ। এছাড়া ইউনো তুমি জেনে খুব অবাক হবা যে লোকে ভাবে যে শুধু আমাদের দেশের মানে সাউথ এশিয়ানরাই খালি আমেরিকাতে এক্সট্রাঅর্ডিনারি ভিসা নিয়ে আছে, বা একটু কোনো কোনো সময় একটু খারাপ নজরেও দেখে যে তোমার দেশে এত বড় তুমি নায়ক নায়িকা বা কিছু ছিলে, তো এই দেশে কেন এসেছো? বাট ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট we have extraordinary clients from Brazil, we have extraordinary clients from Russia, we have from UK, we have from Italy, we have people from France, মানে সব Chinese, Filipino, all these celebrities are coming here. Okay. তো এটা আমরা খুব বেশি করি EB1টা। এছাড়া আমরা EB2 করি, EB3 করি, H1B করি। আমরা ম্যারিজ বেস পিটিশনগুলো করি, ফ্যামিলি বেস পিটিশন যেটাকে বলে। তারপরে কিছু কিছু অ্যাসাইলামও করি। ওকে, মানে সব কিছু। হ্যাঁ, অনেক সময় অনেক বাংলাদেশিরা বা নেপালি কমিউনিটি ওরা ডিফারেন্ট সেলিব্রিটিদেরকে নিয়ে এখানে ডিফারেন্ট স্টেটে শো করে। P ভিসা, O ভিসা এগুলো করি আমরা।
এই তুমি তো নিজেও তো একজন ইভিএন ক্যাটাগরি থেকে, এটা কিভাবে করলে, বা তুমি লিগ্যাল হয়েছো ইভিএন ক্যাটাগরিতে লিগ্যাল হয়েছে তুমি বলেছিলে, আর এই প্রসেসটার অভিজ্ঞতা তোমার কাছে কেমন ছিল? আই থিঙ্ক EB1 ক্যাটাগরিটা ইটস এ টাফ প্রসেস, যেহেতু তোমারও এক্সপিরিয়েন্স হয়ে গেল। ইটস এ ভেরি টাফ প্রসেস। ইট গিভস ইউ রিয়ালিটি চেক যে তুমি কত বড় একটা সেলিব্রিটি তোমার দেশের। আমরা মনে করি যে আমরা তো গুগল করলে আমাদেরকে পেয়ে যাবে, একটা মনে থাকে এটা। আই ডোন্ট নো, ইটস আই ডোন্ট লাইক টু কল ইট ইগো, বাট সামটাইম উই ফিল লাইক, ও তুমি আমার নামটা দাও গুগলে, ইউ ক্যান ফাইন্ড মি। বাট EB1 ইজ নট জাস্ট ইউ ক্যান ফাইন্ড সামবডি অন গুগল। ওকে, এটা পুরো একটা পেপার ওয়ার্ক লাগে। ইটস এ ভেরি একদম প্রিসাইসলি সুন্দর করে ডিজাইন করা একটা পেপার ওয়ার্ক সিস্টেমে পাঠাতে হয়। ওকে, এটার জন্য তোমার খুবই কষ্ট করতে হয়, তোমার অনেক পরিশ্রম করবা তুমি, যেভাবে তোমার লয়ের ডকুমেন্টসগুলো অর্গানাইজভাবে চাইবে এভাবে দিতে হয়। এখন অনেক আমি শুনতেছি যে সেলিব্রিটিদের কেস ডিনাই হয়ে যাচ্ছে, স্পেশালি পিপল ফ্রম বাংলাদেশ আর নেপাল। আমাদের একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে বড় বড় নায়ক নায়িকা, বড় বড় সেলিব্রিটিদের কেস ডিনাই হয়ে যাচ্ছে, বিকজ সেলিব্রিটিরা নিজে একটু সময় দেয় না, অন্য কাউকে কারো উপরে ডিপেন্ড করে। উনি ভাবে যে আমি টাকা দিয়ে দিচ্ছি, that person will They will find, take care of everything. হ্যাঁ, they will take care of everything, they will find out all the documents. Right. কিন্তু আমি এটা বলতে চাই যে তুমি বরঞ্চ টাকা কিছু কম দাও, কিন্তু তোমার ডকুমেন্টসগুলো তুমি নিজে দেখো, কারণ তোমার লাইফ তোমাকে ছাড়া অন্য কেউ অত ভালো করে বুঝবে না। সো তোমার ডকুমেন্টসগুলো তোমার কত সালে কোন পত্রিকাতে তোমার ব্যাপারে নিউজ বেরিয়েছে এটা তুমি জানবা, অন্য লোক তো জানবে না। আর জানলেও তোমার জন্য অতখানি খাটনি করবে না যতখানি তুমি নিজে তোমার নিজের ফাইলটাকে সাজানোর জন্য হ্যাঁ খাটনি করবা। অ্যান্ড আই থিঙ্ক ইটস রিয়েলি it's really, you can actually enjoy the process because it will take you back to those struggling memories. days, হ্যাঁ, all those memories. So I think কেউ কোনো একটা সেলিব্রিটি যদি আসতে চায় আমেরিকাতে, that person should go through all his previous work আর নিজের জিনিসটাকে খুব ভালো করে অর্গানাইজ করলে পরে আই থিঙ্ক ইটস ভেরি ইজি। অ্যান্ড আমরা চেষ্টা করি যে এই জার্নিটা স্ট্রাগল হলেও একটু সুন্দর বানানোর। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? আই থিঙ্ক ইউ ডিডন্ট এক্সপিরিয়েন্স সামটাইমস কিছু মানুষের জন্য ম্যাচড হয়ে গেছিলাম, আবার তারপরে তোমাদের সাথে আই ওয়াজ এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড, দ্যাটস হোয়াই আই অ্যাম হিয়ার উইথ ইউ। অনেস্টলি স্পিকিং, অনেক সময় অনেকে ল ফার্মের সাথে কাজ করার পরে বিরক্ত হয়ে যায়, তার সাথে সম্পর্ক থাকে না, বাট কোবরাডোর আমার কাছে বেস্ট প্লেস। আমরা চেষ্টা করি সেলিব্রিটি। থ্যাংক ইউ। আজকে এটা আমি তোমাকে আবারও বলি আজকে ক্যামেরার সামনে, কোবরাডোর থেকে কখনো আমি মডেলও না, কোবরাডোরের আমি কোনো কমিশন নিয়ে চলি, বাট কোবরাডোর যারা কাজ করে, বিশেষ করে মাম্পি ঘোষ, লিসেল, ইউর টিম ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ, উই ট্রাই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই মাম্পি, এই যে ইভিএন মানে তো ইভিএন মানেই তো সেলিব্রিটিদেরকে টার্গেট করা হয়, ইভিএনের জন্য মানে কারা যোগ্য, বা এই প্রসেসের জন্য প্রথম ধাপগুলো কি বলে তোমার মনে হয় আর কি? আচ্ছা দেখো, EB1 মানে এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি ভিসা মানে হলো, এটাকে আবার অন্য ভাষায় আইনস্টাইন ভিসাও বলে। আইনস্টাইন ভিসা, এটা জানতে চাইছি, আইনস্টাইন ভিসাও বলে। সো তাহলে বুঝতে পারো যে এটা কত বড় একটা ভিসা। না, আইনস্টাইন ভিসা কেন বলে? আইনস্টাইন এই ভিসার মাধ্যমে আলবার্ট আইনস্টাইনকে এই ভিসাটা দেওয়া হয়েছিল এই দেশে আনার জন্য। সো ওনার মতন মানুষ, ওই লেভেলের মানুষ, এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি। ইউ সি, তো আলবার্ট আইনস্টাইন কত বড় একটা অ্যাবিলিটির মানুষ ছিলেন, তাকে ওই ভিসা দিয়ে এখানে আনা হয়েছিল। সো তোমাদেরকেও এই ভিসা দিয়ে আনা হয়েছে। সো এটার মানটা রাখতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা বোঝা দরকার যে আমরা যদি এই ক্যাটাগরিতে যদি আমরা এলিজিবল হতে চাই, তো ওই লেভেলের ডকুমেন্টসটা দরকার। সো কেমন ধরনের লোক এলিজিবল হবে? তুমি যদি ভাবো যে তুমি তোমার দেশে পপুলার, ভাইরাল না, কিন্তু পপুলার বিকজ ইউ ডিড সাম গুড ওয়ার্ক, ওকে, ইউ হ্যাভ আ গুড রেপুটেশন ইন ইউর কান্ট্রি, 10টা মানুষ তোমার ব্যাপারে ভালো কথা লিখতে পারবে, ওকে। আজকের দিনেও তুমি যদি আমেরিকাতে আসো, তুমি কাজ করে খেতে পারবা কি পারবা না তোমার নিজের ফিল্ডে। যেরকম জায়েদ খান আমেরিকাতে এসে কি করতেছে? ডাঙ্কিন ডোনাটসে কাজ করতেছে না, নিজের ফিল্ডে কাজ করতেছে না। আমি কোবরাডোরের ইজ্জতটা রেখেছি, অ্যাটলিস্ট সেই প্ল্যাটফর্মের ঠিকানা আমাকে দিয়েছে, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ঠিকানা। অ্যাটলিস্ট সেই প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাটলিস্ট আমি সেই, এবং কোবরাডোরের যে সম্মানটুকু আমাকে দিয়েছিল তারা, সেটুকু আমি রাখার চেষ্টা করছি। নো, এটা আমাদের না, USCIS এটা বলতেছে যে দিজ আর দ্য কোয়ালিফিকেশন, তুমি এই দেশে আসবা, তুমি এই দেশে
এসে করবাটা কি, হোয়াট ইজ দ্য বেনিফিট ফর দ্য ইউএসএ, ওকে, এটা দেখতে চাইবে। তারপরে দেখতে চাইবে যে তুমি কোনো অ্যাওয়ার্ড পেয়েছো কি নাই, বিকজ দে ওয়ান্ট টু সি ইউ আর রিকগনাইজড, ইউ আর সামবডি হু ইজ বিন অনার্ড, ওকে। আর তোমার ব্যাপারে যদি পত্রিকাতে নিউজ বেড়েছে কি নাই, তুমি কোনো শোতে জাজ হয়েছো কি নাই, ইউ নিড টু বি মেম্বার্স অফ ডিফারেন্ট অর্গানাইজেশনস, এইসব জিনিস। সো অনেক লম্বা লিস্ট আছে, কিন্তু যদি একটা লাইনে বলতে হয় তাই আমি বলবো যে ইফ ইউ আর আ পপুলার ইন ইউর কান্ট্রি অ্যান্ড ইউ বিলং টু 10% অফ দ্য পপুলেশন অন টপ, দেন ইউ ডু ফর দ্য EB1 ইউ আর এলিজিবল। তোমার এখন পর্যন্ত কোন কোন দেশের সেলিব্রিটিরা তোমার এই কোবরা অর্ডারের মাধ্যমে আমেরিকা স্থায়ী হওয়ার সুযোগ পেয়েছে? The most number is I think Nepal, তারপরে বাংলাদেশ, ইন্ডিয়া, চাইনা, Philippines, we have UK, we have Russia, Ukraine, Brazil, oh my god, Italy, লম্বা লিস্ট। তোমার মোটামুটি And so on. তোমার মোটামুটি কত ধারণা বাংলাদেশের কতজন সেলিব্রিটিটা নাম না মানে এমনি সংখ্যা কতজন হয়েছে তোমার সেলিব্রিটি বাংলাদেশে অ্যাটলিস্ট তোমাদের এই ইভিয়নের মাধ্যমে তোমার ল ফার্মের মাধ্যমে আমেরিকায় লিগ্যাল হয়েছেন? মানে হান্ড্রেডস। তো তোমার ল ফার্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে তুমি বাংলা বলতে পারো। দেড়শোই সেলিব্রিটিরা বাংলা, দেখো বাংলা কিন্তু এখন এআইও বলতে পারবে, ওকে। একটা হচ্ছে এআই বলতে পারে আর তোমার সামনে গিয়ে বলার মধ্যে পার্থক্য আছে। আমার মতন মন আর আমার মতন মানে অনেস্টি নিয়ে যে বাংলা বলাটা আই থিঙ্ক ইজ দ্য পয়েন্ট। ইউ আর দ্য অনেস্ট, ইউ আর দ্য সিনসিয়ার, আর তোমার তোমার কমিটমেন্ট খুব পাক্কা। এটার জন্য হয়তো বা বাংলাদেশ সেলিব্রিটি তোমাকে বেশি চুজ করে যাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে প্রসেসটা আমরা যে বলি যে এই যে ইভিয়ন ক্যাটাগরি এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি হচ্ছে শিল্পীদের সবচেয়ে সম্মানের ধাপ আমেরিকাতে স্থায়ী হওয়ার ক্ষেত্রে। তো এখানে তোমার মনে হয় কি সেলিব্রিটির ভুলগুলো কোথায় করে? মানে সেলিব্রিটির অনেকেই যেহেতু বললা তুমি একটু আগে যে অনেকেই শুনছো ডিনাই হয়ে যাচ্ছে, ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না, তো এইটা ভুলগুলো কোথায় করে মনে হয় কি তোমার? সরি, ডোন্ট হেট মি ফর সেইং দিস, হ্যাঁ, কিন্তু আমার যা মনে হয় ওনাদের ভুল না, এটা ওনাদের আলসেমি। ওকে, বিকজ ওনারা ভাবে যে কোথায় পড়ে আছে অ্যাওয়ার্ড ক্রেস্ট, কোথায় আছে, কোথায় সার্টিফিকেটগুলো আছে, কোথায় আমার পুরনো পত্রিকাগুলো আমি খুঁজে বের করব, এই জিনিসটা ওনারা করতে চায় না। তো ওনারা ভাবে যে সব একজনের উপর ছেড়ে দিয়ে আসলে কেউ যদি করে দিত, তো ওরা সবচেয়ে আগে খোঁজে কাকে? এমন একটা লোক যে বলবে যে আচ্ছা এতখানি টাকা দেন, আমি সব রেডি করে দেবো। বাট ওই লোকটার কাছে সবকিছু কিন্তু থাকবে না, কারণ অনেক কিছু তো থাকার কথাও না, কারণ সবকিছু তুমি গুগলে পাবা না তো। অনেক কিছু আর গুগলের সত্য তথ্য মিথ্যা অনেক কিছু তো মিলে অনেক কিছুই থাকে, ওকে। আর একটা মানুষ হয়তো একটা হচ্ছে গুগলে পড়া, একটা হচ্ছে আমি নিজে দেয়া সত্যিকারের জিনিসটা, এটার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, তুমি তোমার নিজে, মানুষে বলে না যে যতক্ষণ তুমি তোমার লাইফটাকে কেমন করে গুছাইতে চাও এটা তুমিই শুধু জানবা। তো এই জিনিসটা তুমি যদি নিজে হাতে না করো তাহলে তোমার কাজটা ভালো হবে না, এইটাই হলো প্রথমত ভুল। আর সেকেন্ড ভুল আমি দেখতেছি যে ভাবে যে এতখানি টাকা খরচ হবে, একবারে দিতে হবে, এই আজকে 1000 টাকা দিলাম, কালকে 500 টাকা দিলাম, একটা কেউ অপশন যদি দিয়ে দেয় তাহলে ওনারা ওই লোকটার ক্রেডিবিলিটিও দেখতেছে না, কতজনের কেস করলো না, ওই লোকটা কি লয়ার না একটা দোকানে খালি একটা কম্পিউটার নিয়ে বসে আছে, কপি পেস্ট করতেছে, এটা মানে দেখতেছে না। পয়েন্টগুলো কিন্তু খুব সুন্দর কথা বলতেছো তুমি, মানে লিগ্যাল কি লিগ্যাল না, প্যারালিগ্যাল কি না, ও ল ফার্মে কাজ করে কি না, একই জিনিস কপি করে সমস্ত শিল্পীদেরকে দিয়ে দিচ্ছে। আর সব লয়ার কিন্তু সব কাজ করতে পারে না কেন? কারণ উনি করে না। ওকে, তুমি যদি একটা জিনিস করা শুরু করো, তোমার লয়ারও হওয়া লাগবে না, তুমি জিনিসটা করতে পারবা। আর আমি যেমন তোমার সাথে গিয়ে আমি অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে, এখন তুমিও নলেজ হয়ে গেছে, কি কি লাগবে, কি কি করা উচিত বুঝতে পারি। এক্স্যাক্টলি। তো এখন তোমাকে তুমি যদি কালকে একটা দোকান খুলে বসো যে আমার তো কাজ হয়ে গেছে, আমি তোমারটা হেল্প করতে পারি, তুমি একজনের হেল্প করলা, কালকে আরেকজনের হেল্প করলা, হ্যাঁ, তারপর সবার তোমার দোকানে আসতেছে, এটাও কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, না কিন্তু টিকে থাকা কঠিন, বেসিক না থাকলে এরকম অভিজ্ঞতা দিয়ে একটা কোনো মানে ঝড়ে বক মরে, একটা মরে গেল, বাকিগুলো কি হবে? এক্স্যাক্টলি। তো তোমার একটা হুট করে লেগে গেল, তুমি ভাবলা যে হ্যাঁ হয়ে গেল, বাট না, যার একটা নলেজ আছে, যার একটা এক্সপিরিয়েন্স আছে, ওরকম একটা লয়ারের দরকার, যে শুধু EB1 নিয়ে কাজ করে, যে জানে যে EB1টা কি। কেউ অ্যাসাইলামের জন্য খুবই নামি একটা লয়ার, তো তুমি ওনার কাছে গিয়ে তুমি যদি EB1 করতে যাও,
তাহলে তো হবে না। রাইট রাইট। আচ্ছা, আমি এখনো যারা স্বপ্ন দেখছে প্রতিষ্ঠিত হবে ইভিয়ন ক্যাটাগরিতে, আমরা বিশেষ করে আমাদের শিল্পীরা আমার বাইরে তার কেউ ইভিয়ন আসলে করা কঠিন, যারা মানে শিল্পী বলতে শিল্পী, খেলোয়াড় বা যারা এক্সট্রাঅর্ডিনারি মনে করি আর কি, তো তাদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? আই থিঙ্ক অনেক লোক এখন ভাবতেছে যে ও এখন তো ট্রাম্প পজ লাগিয়ে দিছে, তো এটার জন্য এখন মানে আটকে আছে সব কিছু। হ্যাঁ, ফাইলিং ফ্রম বাংলাদেশ বা নিজেদের দেশের থেকে এটা এখন উচিত না, কিন্তু ইফ সামবডি হ্যাজ আ B1 B2 আর ওরা যদি এখানে থাকে তো ডেফিনেটলি B1 করাতে কোনো পজ নাই। এখানে বসে করলে মানে তুমি বলতে চাচ্ছ বাংলাদেশের থেকে বাংলাদেশে বসে বসে করার চেয়ে, এটাও একটা অলসতা দেখি অনেকে বাংলাদেশ থেকে বসে বসে এখানে আসবে, কোথায় থাকবে, সমস্যা। বাট এখনকার সিচুয়েশন তুমি বলতেছো বাংলাদেশের চেয়ে যদি B1 B2 ভিসা থাকে সে এখানে এসে নিয়ম মতো এখানে করলে এখনো করা যায়। এখন এটাতে পজ নাই, শুধু খালি ভিসা দিচ্ছেন, এটাতে পজ, কিন্তু EB1 করাতে কোনো মানে পজ নাই, এখনো করাটা এটা ওপেন আছে, এখনো করা যাবে। তো প্রথমত যে আমি একটা চাইবো এনিবডি যে ভাবতেছে যে হয়তো আমি এলিজিবল কিনা, তো প্রথমত একটা জিনিস হলো যে তোমার একটা আপডেটেড সিভি, একটা নিজের একটা রেজুমে যেটা হয়, একটা প্রোফাইল যেটা হয়, ওটা রেডি করায় একটা লয়ারের কাছে যে ইমিগ্রেশন দেখে, যে EB1 নিয়ে কাজ করে, ওই ল অফিসের লয়ারের কাছে গিয়ে লাভ না, বা ফ্যামিলি লয়ারের কাছে যায় লাভ নাই, বা যে কেউ যদি একটা ফ্যামিলি পিটিশন করতেছে একটা ট্যাক্স লয়ারের কাছে গিয়ে লাভ নাই। না না না, আমাদের ভুলগুলো এখানে ভুল হচ্ছে। বা একটা হাবিজাবি একটা লোক তোমাকে বললো যে হ্যাঁ আমি তো আমার কাজিনের করে দিছি, হচ্ছে না। গো টু আ প্রপার লয়ার, অ্যাটলিস্ট পে $100, $150, $200 ফর দ্য কনসালটেশন, টক টু আ প্রপার লয়ার। ওই লয়ার তোমাকে বলবে যে তুমি এলিজিবল কিনা। এটা হলো প্রথম স্টেপ, প্রথম ধাপ, প্রথম স্টেপ। রাইট। আর তারপরে তোমার যদি পছন্দ হয় যে লয়ারের কথা শুনে পছন্দ হলো বা প্যারালিগালের কথা শুনে যদি তোমার পছন্দ হলো, দেন ইউ রিটেন দ্যাট পারসন অ্যান্ড দেন ফলো দ্য ইনস্ট্রাকশন অফ দ্য লয়ার। এটাই বলবো আমি করার এখনকার মতন। মানে প্রথম তোমার উপদেশ সবার প্রতি। আপনারা শুনতে পেলেন নিশ্চয়ই, আমার যারা কলিগ বা যারা আছেন অ্যাটলিস্ট বাংলাদেশের যারা ইভিয়ন করতে চান বা ইভিয়ন ক্যাটাগরিতে খুবই উৎসাহী, তারা মনে হয় এই জিনিসটা যদি শোনেন বা জানেন আমাদের শিল্পীরা, আমার কলিগরা, তাহলে আমার মনে হয় আপনাদের যে অনেক কনফিউশনটা দূর হয়ে যাবে, আর লেজিনেস বা নিজের থেকে নিজে করার ক্ষেত্রে যে ভুলগুলো করে ডিনাই হচ্ছে সেগুলোর থেকে আসলে অনেকটা পরিত্রাণ হয়ে যাবে। আচ্ছা মাম্পি, এই যে তুমি দুটো ভিন্ন দেশে একদম সফল দুটো তোমার কেরিয়ার, এই সফলতাকে বা এই কেরিয়ার গড়ার জার্নির থেকে তুমি কি শিখছো কি তুমি জার্নির থেকে? এই জার্নি তোমার দুটি সফল দেশের তোমার যে একটা সফলতা, আমি বলবো তুমি সফল, এই সফলতার সেই জার্নির থেকে তুমি কি শিখলা জীবনে কোনো কিছু তুমি যদি একদম তাড়াতাড়ি 2 মিনিট ম্যাগি নুডলের মতন চাও, তাহলে ইটস নট ফান, ইটস নট ইজি। সফলতার জন্য সময় লাগে, ভেরি গুড, আর অনেক পেশেন্সের দরকার, সফলতার জন্য খুবই ধৈর্যের দরকার। আসলাম দেখলাম জয় করার কোনো সুযোগ নাই। নো, it's not instant. You need time, you have to have patience. আর সবচেয়ে বড় কথা হলো অনেস্টি। কথার কাজের যে কথার দাম থাকা উচিত। যেরকম তোমার কথার দাম ছিল, তুমি আমাকে বলছিলা, তুমি আজকে করে দেখালা, ঠিক আছে? তো এরকম একটা হয় না যে আমি তো মানে ইয়ার কি করে বলার জন্য আমার কাজটা ফাইলটা উদ্ধার করে আসি, বলে তারপরে বলে আসে, তারপরে উদ্ধার হয়ে গেলাম। হ্যাঁ। আর সফলতা মানেটা কি? তুমি কাকে সফল বলবা, এটাও একটা জিনিস আছে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, সফল আমি কাকে বলবো, এটা ভিতরে বড় ব্যাপার। তুমি সফল, আমাকে যদি জিজ্ঞাসা করো যে তুমি কাকে সফল বলবা, বলো তুমি কাকে সফল বলবা? আমি যে মানুষ বলবে যে আমি সুখী আছি, আমি খুশি আছি, আমি তাকে সফল বলবো। আমি কিন্তু খুব সুখী মানুষ। তুমি খুবই সফল। আমি খুবই সুখী মানুষ। আমি সফল জানি না, বাট আমি খুব সুখী। আমার খুব চাহিদা, খুব কিছু নাই লাইফে। কারণ আমি সেই মানুষটাকে সফল মানবো যে মানুষটা সুখী আছে, খুশি আছে। ভালো কথা বলেছো, ইটস নোটেড। তো আমার জন্য আমি সফল, আমি এই জায়গা থেকে বলতেছি, কারণ আমি সুখী আছি, আমি খুশি আছি। হ্যাঁ, তুমি সুখী। তোমার ফ্যামিলি লাইফ, তোমার ব্যক্তি লাইফ, তারপর হচ্ছে তোমার প্রফেশনাল লাইফ, সব দিক থেকে তুমি হ্যাপি। আমি যতদিন অফিসে গেছি তোমাকে কখনো হাসি ছাড়া দেখিনি। এটা একটা বড় গুণ। কারণ পয়সা লাগে না তো। এবং তোমাকে মানিও তোমাকে সবসময় সুখ দিতে পারে না। তোমার মন থেকে সুখীটাই বড় কথা। যে তুমি হাসো, এটার মধ্যে একটা মনের একটা খুশি লাগে। এক্স্যাক্টলি। বেশ, কোবরাডোরের সাথে তুমি কত বছর কাজ করছো? আরে আমরা এই কোবরাডোর অফিসটা খুললাম হলো 2017-এ, তো নেক্সট ইয়ার তো 10 বছর হয়ে যাচ্ছে। তোমার এই প্যারালিগ্যাল কত বছর হলো? 2013।
তুমি এই 13 কি তুমি প্রথম ইভিয়নে আমি EB1 ফাইল করছি 2010-এ। ওকে 2011-এ আমি EB1 এর গ্রিন কার্ড পেয়ে গেছি। ওকে ভাবলাম যে না, আমি নেপাল খুব মিস করতেছি, ওকে তো আমি নেপালে চলে গেলাম আবার গ্রিন কার্ড হাতে নিয়ে। ওকে ওকে, হসপিটালে কাজ করা শুরু করলাম ওকে as a PR team, you know, like because hospital খুব VIP treatment দিত। Okay, okay. You know that? Yeah, right. Like VIP people can go to a VIP Right. hospital where they need a PR person. So আমার ওই কাজটা ছিল। Then I don't know, the কাজ খুব ভালো ছিল, সবকিছু ভালো ছিল, কিন্তু দেশটা ভালো ছিল না তখন। গন্ডগোল, ঝামেলা, লাইট থাকতো না। কোনো জায়গায় তুমি বেরাবা, তুমি ভাববা যে একটু জামাটা আয়রন করি, লাইট নাই। তুমি মাথায় তেল দিয়ে ভালো করে বসে আছো, তোমার কোনো জায়গায় একটা যেতে হবে, এখন গোসল করার সুযোগ নাই, নাই, তুমি চান করতে পারবে না, বিকজ দেয়ার ইজ নো ওয়াটার রাইট নাও। সো মানে ছোট ছোট জিনিস। আমার ভাই বলতো যে ও মাই গড, এই জিনিসটা তো আগেও ছিল, এখন কেন এত সমস্যা? আমি বললাম যে কারণ আই গট দ্য বেটার টেস্ট। ইয়েস, যখন আমি আমেরিকাতে গিয়ে দেখলাম, তখন আমি বুঝলাম যে এগুলো তো একটা বেসিক জিনিস, সিভিল একটা সোসাইটির জন্য এটা মানে একদম ন্যূনতম জিনিসগুলো, যেটা আমাদের দেশের জন্য একদম লাক্সারি হয়ে গেল। রাইট। সো এইসব জিনিস নিয়ে আমার খুবই খারাপ লাগছে। দেন আই কেম টু আমেরিকা অ্যান্ড দেন আই গট অফার যে না, তুমি তো ইউ আর ভেরি গুড উইথ পিপল, আই থিঙ্ক ইউ ক্যান ডু বেটার ইন মার্কেটিং। সো ল ফার্মে কাজ শুরু করলাম। তো ভাবলাম যে না, শুধু মার্কেটিং করে পোষাচ্ছে না, আই রিয়েলি ওয়ান্ট জয়েন দিস ক্যারিয়ার বিকজ আই সি দ্যাট আই ক্যান। তুমি বলছিলা তোমার ধৈর্য আর লেগেছিল। হ্যাঁ, তো তখন আমি ভাবলাম যে না, আমি যদি সত্যি মার্কেটিং করতে চাই, আমি খালি একটা মানুষকে নিয়ে যাবো একটা অফিস পর্যন্ত, কমিশন নিব, এটা হলো না। আমি যদি কাউকে নিয়ে যাব, ওর কাজটা পার লাগাইতে হবে। আর আমি কারো অন্য উপর আমি এই জিনিসটা দায়িত্ব দিতে চাই না, আমি নিজে করতে চাই। ওকে, বিকজ ইফ আই হোল্ড ইউর হ্যান্ড, আই বেটার টেক ইউ টু দ্য নেক্সট, রাইট? ইয়েস। তো ওইটার জন্য তো আমার নলেজটা দরকার। সো আই ওয়েন্ট টু দ্য স্কুল। আমি 5টা পর্যন্ত অফিসে কাজ করে 6টা থেকে 9টা পর্যন্ত আমি স্কুলে যেতাম রাত্রে, বাসায় আমি পৌঁছাতাম 10:30টার সময়। It was a staggering life. And then wake up early morning and then go to office by 8:30. Unbelievable. So that's how I এবং did দেখছো, it. সেই যে তোমার যে সেই লেগে থাকায় কষ্ট আজকে তোমাকে পে করেছে। Yes, I'm next to Zayed Khan. No, আর কি লাগে? তোমাকে পে করেছে বলতে আই এম নেক্সট টু দ্য মাম্পির কাছে আমি কৃতজ্ঞ। আমি যে কজন শিল্পী তোমার কাছে গিয়েছে এবং তারা সবাই তোমার কাছে খুশি। এনিওয়ে, এখন তুমি আমার শেষের দিকে একদম অনুষ্ঠান, অনেক কথা বললাম তোমার সাথে, তোমার সাথে একটা আরেকদিন একটা বড় আড্ডা দিতে হবে। তুমি এখন যদি তোমার কোবরাডোর নিয়ে স্বপ্ন, কোবরাডোর নিয়ে প্ল্যান একদম যদি বলো, তুমি যে তোমার কোবরাডোর নিয়ে কি প্ল্যান? দেখো, মানুষে বলে যে ডোন্ট শেয়ার ইওর ড্রিমস এন্ড আইডিয়াস। না, সব বলতে যেও না, আসলে মানুষের চোখ লাগে, মানুষের চোখ লাগে, দরকার নেই তোমার। তুমি ভিতরে সব বলতে যেও না, বাট তুমি স্বাভাবিকতায় বলো তুমি কোবরাডোরকে তুমি আসলে কি, তোমার ওই সব প্ল্যান বলো, দরকার নেই। তুমি কোবরাডোরকে নিয়ে নো, বাট আই হ্যাভ আ ভিজন। আই রিয়েলি, আমি এটাই ভাবি যে ঠাকুর আমাকে যেন এই জিনিসটা যেন পূরণ করে। যত লোক আমাদের এখনো পর্যন্ত ক্লায়েন্ট আছে, ওটা যেন ট্রিপল আরো হোক, আরো বেশি হোক যেন, হ্যাঁ, মাল্টিপল হতে থাকুক। আর আমি চাই যেভাবে তোমাকে আমি লিস্টগুলো দিলাম, শুধু এই লিস্টটা যেন বাড়তে থাকে। বাহ, এই লিস্টটা যেন বাড়তে থাকে, কোবরাডোরের লিস্টে যেন এই কান্ট্রিগুলো আরো যুগ হতে থাকুক, এক্সট্রা অর্ডিনারি পিপলদের। অ্যান্ড আই রিয়েলি উইশ অ্যান্ড প্রে যে এখন আমাদের অফিসে লয়ার হিসাবে একজন পার্মানেন্ট লয়ার আছে না, লিসাল, আমাদের ফাউন্ডিং অ্যাটর্নি লিসাল কোবরাডোর। লিসালের জন্য যেন আরো 2-4 জন আরো লয়ার জন্য, ওনার যেন হেল্পিং হ্যান্ড হতে থাকে। That's all my goal, vision, যে আমরা যেন আরো বড় হতে পারি, ঠিকানার স্টুডিওর থেকে বেশি বড়। বাহ, তোমার সেই শুভেচ্ছা শুভকামনা থাকলো। আর তুমি তোমার ক্যামেরায় যদি তুমি কিছু বলো, ঠিকানা এবং এই ফ্রাইডে নাইট জায়েদ খান, তোমার অভিজ্ঞতা আজকের, এবং আমাদেরকে যদি উইশ করে তুমি তোমার এবং শিল্পীদের জন্য সবকিছু, যেহেতু তুমি বিয়ন করো, যেন যদি কিছু বলতে চাও, কথা তুমি বলতে পারো। দেখো, তোমাকে আমি অ্যাজ আ ক্লায়েন্ট ভাবে আমরা মানে আমাদের প্রথম পরিচয় হয়েছে, কিন্তু যতবার তোমার সাথে দেখা হয়েছে আমাদের আত্মীয়তা আরো বেড়ে গেছে। তুমি এখন মানে একটা ফ্যামিলির মতো আমাদের হয়ে গেছো। অ্যান্ড দেন লিসেল always loves you so much and we really love you so much. I do also. And I am so proud that you are doing this show and you are doing amazing. You look great. কোথায় ছিল সেই কোবরাডোরের প্রথম চেয়ার আর আজকে ইভিয়নের সেই যোগ্যতাটা ধরে রাখার চেষ্টা করেছি। You are working on yourself. You're doing amazing. Thank you so much. আর আমি এটাই বলতে চাই যে আমাকে আজকে এই সুযোগটা দিলা,
তুমি না ভাবছো ইউ ডিজার্ভ ইট, আমি সুযোগ দিলাম কি বললে, ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ। সো আমার এই পর্বটা যেহেতু সেলিব্রিটিদের নিয়ে, বাংলাদেশের সমস্ত বড় বড় তারকারে আমার গেস্ট, তো তুমি একজন তারকা নেপালের, এবং তুমি তারকাদেরও তারকা, বিকজ তুমি আমি ভুলে গেছিলাম যে আমি তারকা না না তুমি ছিলাম। তারকা না, তুমি অবশ্যই তারকা। অনসে হিরো অলওয়েজ ইজ হিরো, অনসে হিরোইন অলওয়েজ ইজ হিরোইন। তো তুমি একজন তারকা, এবং সেই তারকাদের তুমি এখানে আমেরিকাতে স্থায়ীভাবে স্থায়ী ইভিয়ন ক্যাটাগরির মাধ্যমে স্থায়ী করার সুযোগ করে দিচ্ছ পৃথিবীর বিভিন্ন দেশের তারকাদের। তো তুমি এই পর্বের অতিথির সাথে আমরা অনেক বেশি লাকি, এবং ঠিকানা থেকে শুরু করে আমি ব্যক্তিগত ফ্রাইডে নাইট জায়েদ খানের পক্ষ থেকে তোমার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। বাংলাদেশ কমিউনিটির সাথে আমি 2013 থেকেই একদম ক্লোজ, বাংলাদেশ কমিউনিটির সাথে আমি ছিলাম। ঠিকানা পত্রিকা ইজ I think the #1 পত্রিকা in New York. So I'm just so happy, and it's an honor. It's a pleasure to be here on your show. Thank you so much for the opportunity. And please do remember us for any kind of immigration work if you have. You don't have to hire us right away. You can always just do a consultation. You can pay 100, 200, I don't know. It depends on your situation. And then we can go from there. Thank you so much for the opportunity. থ্যাংক ইউ মাম্পি, অ্যান্ড থ্যাংক ইউ আপনারা যারা ছিলেন। আজকের পর্বটা আসলে একটি স্পেশাল, ভেরি বিউটিফুল, যাকে আমি সবসময় লিখি, সেই মাম্পিকে আজকে এনে আপনাদেরকে চেষ্টা করেছি সেই ফ্রাইডে নাইট জায়েদ খানের বাড়তি একটি আনন্দ জোগাতে। সেই নেপালের সেই তারকা আজকে আমেরিকাতে স্থায়ী হয়ে আজকে তারকাদের ইভিয়ন ক্যাটাগরিতে আমেরিকাতে স্থায়ী হওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং অনেক চেষ্টা করেন, এবং সেই কোবরাডোর এবং সেই মাম্পির জন্য আমাদের শুভেচ্ছা শুভকামনা, এবং ফ্রাইডে নাইট জায়েদ খানের পক্ষ থেকে মাম্পিকে অনেক শুভেচ্ছা, এবং মাম্পিকে আমরা ছাড়বো না, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। এবং মাম্পিকে, যেহেতু মাম্পি তারকা ছিল, মাম্পি মডেল ছিল, এবং মাম্পি অভিনেত্রী ছিল, আজকে ফ্রাইডে নাইট জায়েদ খানের সেই হুক স্টেপ এবং সেই জনপ্রিয় গানের সাথে সাথে আমরা মাম্পিকে নিয়ে বিদায় নিতে চাই। মাম্পি চলে যাবে নেপালে, জাস্ট কিডিং, আমরা সেটা মাম্পির সাথে করবো আজকে। সেই যে মাম্পি বলছিল যে আমি যে মডেল ছিলাম সেটা ভুলে গেছি, ওটা আজকে মাম্পিকে মনে করিয়ে দিব। এবং শিওর আপনারা আবারও দেখা হবে নেক্সট পর্বে। ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো তারকা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং নিরাপদে থাকবেন। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা। Friday night with Zaid Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। Friday night with Zaid Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিবানা। Friday night with Zaid Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। Friday night with Zaid Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। Friday night with Zaid Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিবানা। Friday night with Zaid Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না।